অনেক বছর আগের কথা। পাহাড়ের কোলে একটা গ্রাম ছিল। সেই গ্রামে আয়ান নামে ১৮ বছরের ছেলে বাস করত। আয়ান দেখতে ছিল খুব ছোটখাটো, এক দুর্বল, কিন্তু তার বুদ্ধি ছিল বিদ্যুতের মতো তেজ। কয়েক মাস তো সবকিছু ঠিকঠাকই চলছিল। মানুষজন নিজেদের কাজকর্ম নিয়ে ব্যস্ত রইল, ক্ষেত খামারে ব্যস্ততা বাড়ল, বাগানে ফল ফুল এলো, কিন্তু আল্লাহ তালার হয়তো অন্য কিছুই মজুদ ছিল। একদিন হঠাৎ করেই গ্রামের ওপর এক মহা বিপদ নেমে এলো। কেউ টেরও পেল না ঘটনাটা কি। হঠাৎই তার বাগানে পানি আসা বন্ধ হয়ে গেল। যেসব নালা দিয়ে বছরের পর বছর পানি আসত সেগুলো শুকিয়ে গেল। কুঁয়ো পানির স্তর নিচে নামতে লাগল। শেষমেশ কুঁয়ো শুকিয়ে গেল, ফসল শুকাতে শুরু করল, সবুজ ক্ষেত একদম হলুদ হয়ে গেল। মানুষ আর গবাদি পশুর অবস্থা খারাপ হয়ে গেল। তৃষ্ণায় সবার প্রাণ ওষ্ঠাগত। বাচ্চারা কাঁদছে, বড়রা কাতরাচ্ছে। আয়ান যখন এসব দেখল তার তো কলিজা শুকিয়ে গেল। সে সারা রাত জেগে থাকত, ভাবত এখন কি করা যায়, কিভাবে গ্রামের মানুষকে সাহায্য করা যায়। এসব দেখে তার মন ভেঙে যাচ্ছিল। সকাল সন্ধ্যা গ্রামের মানুষ আকাশের দিকে তাকিয়ে থাকত, যদি কোনো মেঘ দেখা যায়, যদি একটু বৃষ্টি হয়। কিন্তু হায়, কিছুই হল না। পানির নাম গন্ধ নেই, মানুষ পেরেশান, পশুপাখি বেহাল। শেষ পর্যন্ত গ্রামের মুরব্বী শায়েক ইব্রাহিম একটা পরামর্শ দিলেন। শোনো ভাইরা, এখন আমাদের পাহাড়ের চূড়ায় ঝর্ণা আছে, সেখানে যেতে হবে। দেখি ওখানে কোনো গণ্ডগোল হয়েছে কিনা। ওই ঝর্ণাটিই তো আমাদের পুরো গ্রামে পানি দেয়। হয়তো ওখানে গিয়ে বোঝা যাবে সমস্যাটা কি। সবাই তৈরি হয়ে গেল, লাঠিসোঁটা হাতে নিয়ে পাহাড়ের দিকে রওনা দিল। রাস্তা কঠিন ছিল, কিন্তু উপায় ছিল না। যখন তারা ঝর্ণার কাছে পৌঁছল তখন দৃশ্য দেখে সবার মুখ হা হয়ে গেল। বিপদের মূল কারণ, আরে ভাই, উপর থেকে বিশাল এক পাথর গড়িয়ে এসে এমনভাবে পড়েছে যে বলার মতো না। মনে হচ্ছে যেন আস্ত পাহাড় ধসে পড়েছে। পাথরটা ঝরনার মুখে একদম বন্ধ করে দিয়েছে। পানিতে উপরেই আটকে আছে, নিচে আসবে কি করে? গ্রামের যুবক বিলাল হাসান, উমার আর খালিদ সবাই সাহস দেখালো, চলো ভাইরা, উপরে উঠি আর এই পাথরটা সরাই। কিন্তু পাহাড়টা এত খাড়া আর ঝর্ণাটা এত উঁচুতে ছিল যে কেউ ওপরে উঠতে পারল না। একে একে সবাই চেষ্টা করল, হাত পা ভাঙল, কিন্তু কোনো কাজ হল না। হার মেনে সবাই ফিরে এলো। এখন মানুষের বিশ্বাস হয়ে গেল যে আর রক্ষা নেই, ধ্বংস নিশ্চিত। আয়ানও এসব দেখছিল। সে বুঝতে পারছিল যে এবার সমস্যাটা অনেক বড়, অনেক কঠিন। কিন্তু সে কি করতে পারে? সে তো নিজেই অনেক ছোট। দিন দিন অবস্থা আরও খারাপ হতে লাগল। খরা ছড়িয়ে পড়ল। গ্রামের মানুষের কাছে যেটুতো আটা চাল ডাল জমানো ছিল তাও ফুরিয়ে আসতে লাগল। বাচ্চারা খিদের জ্বালায় ছটফট করতে লাগল। বড়দের হাড় বেরিয়ে এলো। এই কঠিন সময়ে আয়ান আর চুপ করে বসে থাকতে পারল না। সে তার বড় ভাইদের বলল, বড় ভাই নাবিল, ফাহাদ ভাই, স্বামীর ভাই, আমরা এভাবে হাত গুটিয়ে বসে থাকতে পারি না। চলো মরুভূমি আর দূরের উপত্যকায় যাই, হয়তো কোনো শিকার পাওয়া যাবে বা খাবারের কোনো ব্যবস্থা হবে। গ্রামের মানুষ না খেয়ে মরছে। ভাইরা আয়ানের কথা মেলে নিল। ঠিক আছে, তুই অনেক বুদ্ধিমান, চল যাই। সবাই নিজের নিজের ঘোড়ায় উঠল আর মরুভূমির দিকে রওনা দিল। আয়ান আর তার ছোট গাধা রাফিকের পিছে চলল। হ্যাঁ রে রাফিক, তুই কত ক্লান্ত হয়ে গেছিস, বেচারা। তারা চলতেই থাকল, চলতেই থাকল। একসময় তারা মরুভূমির গভীরে পৌঁছে গেল। কিন্তু দূর দূরান্ত পর্যন্ত না কোনো শিকার দেখা গেল, না পানির কোনো চিহ্ন, না খাবারের কোনো ব্যবস্থা, শুধু বালি আর বালি। রোদের তাপে সবার অবস্থা খারাপ। এমন সময় তারা দূরে বিশাল এক গাছ দেখতে পেল। গাছটার ডালপালা অনেক দূর পর্যন্ত ছড়ানো ছিল, আর তার ছায়া ছিল খুব ঘন। নাবিল ভাই বলল, নাও ভাইরা, চলো এই গাছের নিচে কিছুক্ষণ জিরিয়ে নিই, খুব ক্লান্ত হয়ে পড়েছি। তারা সবাই গাছটার দিকে এগিয়ে গেল এবং তার ঠান্ডা ছায়ায় বসল। ঘোড়া আর গাধাও ছায়ায় এসে দাঁড়াল। সবাই ক্লান্ত শান্ত ছিল। হায়, কত পথ পাড়ি দিলাম। ফাহাদ ভাই বলল, হ্যাঁ ভাই, কিন্তু কিছুই মিলল না, না খাবার না পানি। স্বামীর বলল, এই জনবাননহীন মরুভূমিতে খাবার খুঁজতে খুঁজতে সবার অবস্থা খারাপ। ক্লান্তিতে সবার হাড় ভেঙে আসছিল। আয়ান তার রাফিকের গায়ে হাত বুলিয়ে দিচ্ছিল। বেচারা, তুইও কত ক্লান্ত হয়ে গেছিস। হঠাৎ দূরে একটা নেকড়ে দেখা গেল। কিন্তু এটা কোনো সাধারণ নেকড়ে ছিল না, বরং খুব বড় আর ভয়ঙ্কর এক জানোয়ার ছিল। তার চোখ লাল, দাঁত ধারালো আর শরীর পাহাড়ের মতো। এত বড় নেকড়ে তারা আগে কখনো দেখেনি। আরে ভাইরা, দেখো দেখো, ওটা কি আসছে! বিলাল চিৎকার করে বলল। নেকড়েটা দ্রুত তাদের দিকে ছুটে আসছিল। তার পায়ের আওয়াজ মরুভূমিতে গমগম করছিল।
ভাইদের তো জান বেরিয়ে যাওয়ার অবস্থা, এ তো আমাদের সবাইকে খেয়ে ফেলবে, পালাও পালাও। সবাই মিলে সিদ্ধান্ত নিল যে গাছে উঠে পড়বে। একে একে সবাই ডালে চড়তে লাগল। নাবিল, ফাহাদ, শামির সবাই ওপরে উঠে গেল, কিন্তু ঘোড়া আর রাফিককে নিচে ফেলে রাখল। বেচারা জানোয়ারগুলো এখনই হিংস্র নেকড়ের সামনে একা। আয়ানের বুক কেঁপে উঠল। তার বিশ্বস্ত রাফিক, তার সত্যিকারের বন্ধু, সে দেখছিল নিজের রাফিকের খুব কাছে চলে যাচ্ছে। না, আমি আমার বন্ধুকে এভাবে মরতে দেব না। আয়ান সিদ্ধান্ত নিয়ে নিল। হঠাৎ আয়ান তার ছোট খঞ্জর মানে ছুরি বের করল। এই খঞ্জর তার আব্বা তাকে দিয়েছিলেন। ছোট ছিল কিন্তু খুব ধারালো। আয়ান, কিছু করছিস কি? পাগল হয়ে গেছিস নাকি? নাবিল ভয়ে চিৎকার করে বলল। কিন্তু আয়ান কারো কথা শুনল না এবং লাফ দিল সোজা গাছ থেকে নিজের পিঠের ওপর। আয়ান চিৎকার করতে করতে নিজের পিঠে গিয়ে পড়ল। নেকড়ে চমকে গেল। এটা কি হলো? আয়ান নিগলুম শক্ত করে ধরে ফেলল এবং খঞ্জর দিয়ে আঘাত করতে লাগল। নয় আমার রফিককে ছেড়ে দেয়। কিন্তু ঘরটা ছোট ছিল আর নেগড়ে অনেক বড়। আঘাতগুলো দুর্বল ছিল আর নেগড়ের মোটা চামড়ায় তেমন কোনো ক্ষতি হচ্ছিল না। নেগড়ে রেগে গেল। সে লাফালাফি শুরু করল যাতে আয়ানকে পিঠ থেকে ফেলে দেওয়া যায়, কিন্তু আয়ান এমনভাবে ধরেছিল যে ছাড় ছিল না। পরে যা শয়তান কথাকার, হয়তো এটাই ভাবছিল। শেষমেশ নিগড়ে খুব জোরে একটা লাফ দিল, অনেক উঁচুতে, এবং ধবাস! আয়ানের হাত ফসকে গেল। ওহ! আয়ান খুব ব্যথা পেল। এবার নেগড়ে রফিকের দিকে তাকানো বাদ দিল। এখন তার লক্ষ্য আয়ান। মাটিতে পড়ে থাকা অসহায় সহজ শিকার নিয়ে ধীরে ধীরে আয়ানের দিকে এগোতে লাগল। 1 পা, 2 পা। সে তার দাঁত বের করল। লাল চোখ, ভয়ঙ্কর চেহারা। বড় ভাই, বাঁচাও, আমাকে বাঁচাও! আয়ান উপরের দিকে তাকিয়ে থাকল, কিন্তু ভাইয়েরা উপর থেকে শুধু তাকিয়ে দেখছিল। ও নিজের মৃত্যু নিজেই ডেকে এনেছে, ফাহাদ বলল। হ্যাঁ, বাহাদুরি দেখানোর ফলটাই হয়, শামির বলল। কিন্তু তখন রফিক সেটাই করল যে সত্যিকারের বন্ধু করে। রফিক চুপিসারে নেগড়ের পেছনে গেল, আর তারপর সে নিজের ল্যাজ নিজের দাঁত দিয়ে কামড়ে ধরল আর জোরে চাপ দিল। ঘেঁ! নেগড়ে ব্যথায় চিৎকার করে উঠল। কামড়টা এতই যন্ত্রণাদায়ক ছিল যে নিজের চিৎকার পুরো মরুভূমিতে ছড়িয়ে পড়ল। নেগড়ে রাগে পাগল হয়ে গেল। সে রফিকের কামড় থেকে নিজেকে ছাড়িয়ে নিল এবং এখন দুজনকেই আক্রমণ করতে উদ্যত হল। আয়ান আর রফিক দুজনেরই এখন বিশ্বাস হয়ে গেল যে আর রক্ষা নেই, এই জানোয়ার দুজনকে খেয়ে ফেলবে। আয়ান রফিকের দিকে তাকালো, রফিক আয়ানের দিকে তাকালো। দুজনেই আশা ছেড়ে দিল। বিদায় বন্ধু, আয়ান ভাবল। কিন্তু হঠাৎ একটা আওয়াজ ভেসে এলো, এমন আওয়াজ যা তারা আগে কখনো শোনেনি। আওয়াজটা উপর থেকে আসছিল, খুব জোরালো, যেন আকাশ ফেটে গেছে। আয়ান উপরে তাকাতেই তার চোখ কপালে উঠল। আকাশে বিশাল এক পাখি চক্কর খাচ্ছে, এত বড় যে তার ডানার ছায়া পুরো মরুভূমির উপর ছিল। হায় আল্লাহ, এটা কি? আয়ানের দম বন্ধ হয়ে এলো। প্রথমে আয়ানের মনে হলো বিপদ আরও বাড়ল। একদিকে নিগড়ে, আরেকদিকে বিশাল পাখি। কিন্তু তারপর সে বুঝতে পারল সেই বিশাল আনকা পাখি যার গল্প মুরব্বীরা শোনা দেন। আর তারপর হঠাৎ আনকা দ্রুত নিচে নেমে এলো। সে তার বড় বড় নখওয়ালা থাবা বাড়িয়ে দিল, নিগড়েকে নিজের থাবায় তুলে নিয়ে চিৎকার করল। আবার নিজেকে তুলে নিয়ে আকাশে উড়তে উড়তে উঁচুতে আরও উঁচুতে উঠে গেল, এত উঁচুতে যে সে মেঘে আড়ালে হারিয়ে গেল, যেন কিছুই হয়নি। আয়ান ওখানে মাটিতে শুয়ে রইল। সে বুঝতে পারছিল না যে এসব কি হয়ে গেল। এই তো মৃত্যুর সামনে দাঁড়িয়েছিল, আর এখন আমি বেঁচে আছি? সত্যি? আয়ান নিজের গায়ে হাত দিয়ে দেখল, হ্যাঁ, বেঁচে আছি। রফিক এসে আয়ানকে চাড়তে লাগল, যেন বলছে, হ্যাঁ বন্ধু, আমরা বেঁচে আছি। রফিকও আমার বিশ্বস্ত বন্ধু। ওহ! আয়ান রফিককে জড়িয়ে ধরল। উপর থেকে ভাইয়েরা নিচে নামতে লাগল। একে একে সবাই নেমে এলো। তাদের চেহারা লজ্জায় নিচু হয়েছিল। নাবিল ভাই এগিয়ে এলো। আয়ান, আমাদের মাফ করে দে, আমরা খুব খারাপ ভাই। হ্যাঁ, আয়, তুই আমাদের বেইজ্জত করে দিলি, ফাহাদ মজা করে বলল। আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম, আর তুই একাই লড়ে গেলি। সত্যি আয়ান, তুই অনেক সাহসী, আমাদের চেয়ে বেশি সাহসী, সামির বলল। আয়ান মুচকি হাসল। যাক ভাই, যা হওয়ার হয়েছে। এখন চল, এখনও আমাদের খাবার খুঁজতে হবে, আর গ্রামের পানির সমস্যার কোনো সমাধান বের করতে হবে। সবাই নিজের ঘোড়া গাধা সামলে নিয়ে এগিয়ে চলল। রাস্তা লম্বা ছিল, মরুভূমি বিশাল ছিল, কিন্তু আশা এখনও মরেনি। চলতে চলতে তারা এক জনবানহীন উপত্যকায় পৌঁছাল। এই উপত্যকার চারদিকে উঁচু উঁচু পাহাড় ছিল। এমন মনে হচ্ছিল যেন বহুদিন এখানে কেউ আসেনি। কি নির্ঝুম জায়গা, নাবিল বলল। হ্যাঁ, একটু গা ছমছমেও, ফাহাদ বলল। হঠাৎ দূরে কিছু চকচক করে উঠল। সূর্যের আলোয় কোনো কিছু জোর ছিল। ওই দেখো, ওটা কি? সামির আঙুল দিয়ে ইশারা করল। সবাই কাছে গেল।
পাথরগুলো মাঝখানে বিশাল এক পাখির বাসা ছিল, আর ওই বাসায় একটা ডিম, কিন্তু কেমন ডিম, এত বড় যে তারা জীবনেও দেখেনি, যেন কেউ বিশাল এক কলস রেখে দিয়েছে। আল্লাহু আকবার, এটা কত বড় ডিম! নাবিলের চোখ চকচক করে উঠল। ভাইয়েরা, এই ডিম তো পুরো গ্রামকে কয়েকদিন খাওয়াতে পারবে। ফাহাদ খুশিতে লাফিয়ে উঠল। হ্যাঁ, চলো জলদি গ্রামে যাই, আর একটা বড় গাড়ি নিয়ে আসে এটা তোলার জন্যে। সামির বলল, কিন্তু আয়ান জোরে বলে উঠল, থামো থামো ভাইয়েরা। সবাই আয়ানের দিকে তাকালো। এটা কোনো সাধারণ পাখির ডিম নয়। আয়ান গম্ভীর হয়ে বলল, এটা আনকা পাখির ডিম, সেই আনকা যে একটু আগে আমাদের জীবন বাঁচিয়েছে। তো তাতে কি? আমরা যদি এই ডিম নিয়ে যাই, আমাদের কখনো ছাড়বে না, সে আমাদের খুঁজে বের করে মেরে ফেলবে, আয়ান বোঝালো। আরে আয়ান, তুই কি ভীতু হয়ে গেলি নাকি? ফাহাদ হেসে বলল, হ্যাঁ, গ্রামের মানুষ না খেয়ে মরছে, আমাদের এই ডিমটা নিতেই হবে, নাবিল বলে সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু ভাই, আয়ান থামাতে চাইল। থাম আয়ান, তোমার যদি ভয় লাগে তুমি এখানেই থাকো, আমরা গ্রামে গিয়ে গাড়ি নিয়ে আসছি, শামির বলল। আর 3 ভাই ঘোড়ায় চড়ে গ্রামের দিকে রওনা দিল। আয়ান একা ওই ডিমের কাছেই রয়ে গেল। রফিকও তার সাথে ছিল। রফিক, আমার খুব চিন্তা হচ্ছে, এটা ভুল হচ্ছে, খুব ভুল। সে ওখানেই বসে অপেক্ষা করতে লাগল। কিছুক্ষণ পর সে আকাশ থেকে আওয়াজ পেল। ঝুপ, বড় ডানার আওয়াজ আসছে। আয়ান তাড়াতাড়ি একটা বড় পাথরের পিছনে লুকিয়ে পড়ল। রফিকও তার সাথে লুকোল। আনকা নিচে নামল। সে তার ডিমটা দেখল। ডিমের চারপাশে ঘুরল, যেন পরীক্ষা করে দেখছে সব ঠিক আছে কিনা। তারপর নিশ্চিন্ত হয়ে আবার উড়ে গেল। যাক বাবা, এখনও ডিমটা ঠিক আছে, কিন্তু যখন ভাইয়েরা আসবে তখন? আয়ানের চিন্তা বাড়তে লাগল। কয়েক ঘন্টা পর ঘোড়ার আওয়াজ পাওয়া গেল। ভাইয়েরা চলে এসেছে এবং তাদের সাথে একটা বড় কাঠের গাড়ি ছিল যা ঘোড়া টেনে আনছিল। আয়ান আবার চেষ্টা করল, ভাইয়েরা, এই ডিমটা নিও না, এখানকার আনকা রেগে যাবে। কিন্তু নাবিল হেসে বলল, শরৎ একপাশে। আয়ান, ভয় পেলে পেট ভরে না। ফাহাদ আয়ানকে ধাক্কা দিয়ে একপাশে সরিয়ে দিল। চুপ করো, আমরা এই ডিম নিয়ে যাব, আর আনকাইটের নামি না। কিন্তু আয়ানের কথা শোনার মতো কেউ ছিল না। 3 ভাই মিলে ওই বিশাল ডিমটা গড়িয়ে আনলো অনেক কষ্টে, কারণ ওটা খুব ভারী ছিল। তারপর তারা ওটা গাড়িতে তুলল আর ঘাস দিয়ে ঢেকে দিল। চলো গ্রামে ফিরে যাই, নাবিল হুকুম দিল। যখন তারা গ্রামে পৌঁছল, মানুষজন শোরগোল শুরু করে দিল। দেখো দেখো, কি এনেছে, এত বড় ডিম! বাহ বাহ, এখন তো আমরা ভোগ করব, কত দিনের খাবার হয়ে গেল। মানুষ খুশিতে নাচছিল। কেউ কাঠ জড়ো করল, কেউ আগুন জ্বালালো। সবাই প্রস্তুতি নিতে লাগল যে এই ডিম রান্না করে খাবে। কিন্তু আয়ান দূরে দাঁড়িয়েছিল। তার নজর আকাশের দিকে ছিল, চিন্তিত, পেরেশান। এটা ঠিক হচ্ছে না, একদম ঠিক হচ্ছে না, সে বিড়বিড় করল। আর তারপর হঠাৎ আকাশের ছায়া দেখা দিল, বড়, অনেক বড় ছায়া। আল্লাহু আকবার! আনকা! কেউ একজন চিৎকার করে বলল। আনকা আকাশ থেকে দ্রুত নিচে নেমে আসছিল। তার চোখে ছিল আগুন, রাগের আগুন। তার ডিম কেউ চুরি করেছে। মানুষ পালাতে লাগলো এদিক ওদিক, কেউ ঘরে, কেউ গাছের পিছনে। চিৎকার চেঁচামেচি, পালাও, বাঁচাও, আনকা এসে গেছে। আনকা আচমকা নিচে নামার চেষ্টা করছিল। তখনই গ্রামের তীরন্দাজ হামজা তার ধনুক তুলল। সে ছিল গ্রামের সবচেয়ে সেরা তীরন্দাজ। সে তীর ধনুকে জুড়ল, নিশানা করল, আর তীর বাতাস চিরে ছুটে গেল। আনকা পায়ে গিয়ে লাগল। আনকা ব্যথায় চিৎকার করে উঠল, এমন চিৎকার যে পুরো গ্রামে প্রতিধ্বনি হল। পাহাড় থেকে ধাক্কা খেয়ে আওয়াজ ফিরে এলো। বাচ্চারা কাঁদতে লাগল, পশু পাখি পালাতে লাগল। আনকাকে পিছু হটতে হলো। ব্যথা খুব বেশি ছিল। সে উড়তে উড়তে ফিরে গেল, কিন্তু যাওয়ার সময় তার চোখে ছিল প্রতিশোধের আগুন। তার চিৎকার বলছিল, আমি ফিরে আসব, আমি প্রতিশোধ নেব। গ্রামের মানুষ খুশি হয়ে গেল। বাহ, ভাগিয়ে দিয়েছি, ওটা কে আসবে? আসবে না, চলো ডিম রান্না করি। কিন্তু আয়ান এগিয়ে এলো। তার চেহারা ছিল গম্ভীর। শুনুন গ্রামবাসীরা, শোনো আমার ভাইয়েরা, আয়ান জোর গলায় বলল। সবাই চুপ হয়ে গেল। আমি আগেও বলেছিলাম, আর এখন আবার বলছি, আনকা আমাদের ছাড়বে না, ও ফিরে আসবে, আর এবারও পুরো গ্রাম ধ্বংস করে দেবে। আয়ান বোঝালো। তাহলে কি করব? ডিম ফেরত দেব? আমরা তো না খেয়ে মরছি, এক বৃদ্ধ বলল। হ্যাঁ, ডিম ফেরত দিতে হবে, আয়ান বলল, নইলে আনকার রাগে আমরা সবাই মারা যাব। আয়ানের যুক্তিতে গ্রামবাসীর মধ্যে তর্ক শুরু হয়ে গেল। না, আমরা ডিম দেব না। হ্যাঁ, এত কষ্ট করে এনেছি, বাচ্চারা অভুক্ত। শাইক ইব্রাহিম হাত তুলে সবাইকে থামালেন। সত্য, আয়ানের কথায় যুক্তি আছে। কিন্তু শাইক সাহেব, একজন বলল, আবার বলল, দেখ ভাইয়েরা, এই ডিমের কি লাভ যদি আমরা সবাই আনকার খাবার নিচে মরে যাই? খাবার খাওয়ার জন্যই তো বেঁচে থাকা জরুরি, তাই না? মানুষ ভাবতে লাগল, আয়ান ঠিকই বলছে। আর শোন, পানির সমস্যা এখনও মেটেনি। যদি আমরা আনকার সাথে শত্রুতা করি, তাহলে আমাদের সাহায্য কিভাবে করবে? আয়ান যুক্তি শেষ করল। আনকা আমাদের সাহায্য কিভাবে করবে? নাবিল ভাই জিজ্ঞেস করল। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, কিন্তু আগে আমাদের ডিমটা ফেরত দিতে হবে এবং আনকার বিশ্বাস জিততে হবে, আয়ান বলল। শেষ পর্যন্ত সবাই মেনে নিল। ঠিক আছে, ডিম ফেরত দেওয়া হবে, কিন্তু আমার একটা সমস্যা হলো, বিলাল কাকা বলল।
কিন্তু কোন পাগল আছে যে এই ডিম ফেরত নিয়ে যাবে? আনকা তার বাসার কাছে কাউকে দেখলেই তো মেরে ফেলবে। সবাই চুপ হয়ে গেল, কেউ এগিয়ে এলো না। আমি যাব না, একজন বলল। আমিও না, আমার জানের মায়া আছে, অন্যজন বলল। নাবিল, ফাহাদ, শামির 3 ভাইও চুপ ছিল। তখনই আয়ান এগিয়ে এলো। আমি যাব আয়ান, শান্ত গলায় বলল। সবার মুখ হাঁ হয়ে গেল। আয়ান, তুই পাগল হয়ে গেছিস নাকি? ভাই বলল। না ভাই, আমি ঠিক আছি। তোমরা সবাই যে ভুল করেছ সেটা আমি ঠিক করব, আয়ান জবাব দিল। কিন্তু আয়ান, ফাহাদের গলার স্বর কাঁপছিল। আমাকে যেতে দাও ভাই, এটা আমার দায়িত্ব। আয়ান হাসল। কয়েকজন শক্তিশালী লোক মিলে ডিমটা কাঠের গাড়িতে পড়ল। রফিককে গাড়ির সাথে জোড়া হল। বিশ্বস্ত রফিক, যে সব সময় সাথে থাকত। চলো রফিক, আরেকটি অভিযান। আয়ান রফিককে আদর করে চম্পট দিল। গ্রামের সবাই দোয়া করছিল, আল্লাহ তোমাকে রক্ষা করুন, ভালোভাবে ফিরে এসো বাবা। আয়ান আর রফিক রওনা দিল, একা মরুভূমির দিকে, সেই উপত্যকার দিকে যেখানে আনকা বাসা ছিল। পথ লম্বা ছিল, রোদ করা ছিল, কিন্তু আয়ান আর রফিক চলতে থাকল। যখন তারা একটা সরু রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ হিস এক ভয়ঙ্কর শব্দ। আলো দেখল সামনে এক বিশাল সাপ, মরুভূমির সাপ, এত মোটা যেন গাছের গুড়ি, আর এত লম্বা যে পুরো গাড়ির চেয়ে বড়। সাপের নজর ডিমের উপর পড়ল। তার চোখ চকচক করে উঠল। বাহ, কত বড় ডিম, কত দিনের খাবার! সাপ ডিমের দিকে এগোতে লাগল। থাম আয়ান! তার ছোট্ট খঞ্জর বের করে নিল এবং সাপের সামনে দাঁড়িয়ে গেল। শেষ, তুই এতটুকু পিচ্ছি, সরে যা রাস্তা থেকে। না, এই ডিম আমার দায়িত্ব, আমি এখানকার কাছে পৌঁছে দেব, আয়ান সাহসের সাথে বলল। তাহলে মর! সাপ আক্রমণ করে বসল। আয়ান বাঁচার চেষ্টা করল, তার ছোট্ট খঞ্জর আঘাত করল, কিন্তু সাপটা অনেক বড় ছিল, খুব শক্তিশালী সাপ। তার মুখ হাঁ করল, বর্বর বিষাক্ত দাঁত। সে আয়ানকে গিলে খেতে যাচ্ছিল, কিন্তু ঠিক সেই সময় আকাশে একটা ছায়া। আনকা। আনকা গ্রামের দিকে যাচ্ছিল, নিজের ডিম ফেরত আনার জন্যে। কিন্তু যখন সে নিচে তাকালো, অবাক হয়ে গেল। একটা ছোট্ট ছেলে তার ডিম পাহারা দিচ্ছে, এক ভয়ঙ্কর সাপের বিরুদ্ধে নিজের প্রাণের তোয়াক্কা না করেই। এ তো সেই ছোট্ট ছেলেটা যে তার গাধাকে বাঁচানোর জন্য নিজের সাথে লড়েছিল। আনকা ভাবল। আনকা দ্রুত নিচে নেমে এলো। শো করে সে তার ধারালো নখ সাপের পিঠে গেঁথে দিল। তুই আমার ডিমে হাত দিস! সাপ চিৎকার করে উঠল। আনকা সাপটাকে তুলে অনেক উপরে নিয়ে গেল এবং তারপর নিচে মাটিতে আছাড় মারল। সাপ শেষ। তারপর আনকা তার ডিমের কাছে এলো। সে আয়ানের দিকে তাকালো, কিন্তু এখন আনকার চোখে আর রাগ ছিল না, বরং একটা নম্রতা ছিল, যেন ধন্যবাদ জানাচ্ছে। আয়ান আনকার দিকে তাকিয়ে রইল এবং তখন সে দেখল আনকার পায়ে সেই তীরটা এখনও গেঁথে আছে, রক্ত বেরোচ্ছে, ব্যথা হচ্ছে নিশ্চয়ই। আয়ানের মন গলে গেল। বেচারা, আয়ান ভাবল। ধীরে ধীরে খুব সাবধানে আনকার কাছে গেল। আনকা কিছু করল না, শুধু তাকিয়ে রইল। আয়ান হাত বাড়াল এবং আলতো করে তীরটা ধরল। একটু ব্যথা লাগবে, আয়ান বলল, এবং টান দিয়ে তীরটা বের করে নিল। আনকা একটু ব্যথা পেল, কিন্তু পরক্ষণেই আরাম পেল। বেরিয়ে গেছে, ব্যথা কমে গেছে। আনকা আয়ানের দিকে তাকাল। তার চোখে কৃতজ্ঞতা ছিল, ভালোবাসা ছিল। এইটুকু একটা ছেলে শুধু তার ডিমই ফেরত দেয়নি, আর কষ্ট দূর করেছে। এই আমার সত্যিকারের বন্ধু, আনকা মনে মনে ভাবল। তারপর আনকা খুব মায়া ভরে নিজের ডিমটা তুলল, এত আলতো করে যেন কোনো মা তার বাচ্চাকে কোলে নিচ্ছে, এবং উড়তে উড়তে তার বাসার দিকে চলে গেল। আয়ান স্বস্তির নিঃশ্বাস ফেলল। শুক্রিয়া, কাজটা সফল হয়েছে। রফিক খুশিতে লাফ দিল, কিন্তু তারপর আয়ানের চেহারা মলিন হয়ে গেল। সে পাথরের উপর বসে ভাবতে লাগল, হ্যাঁ, আনকা তো খুশি হয়ে গেল, কিন্তু আমার গ্রামের মানুষের কি হবে? আয়ান ভাবল, মানুষ এখনও অভুক্ত, পানি এখনও নেই, ঝর্ণা এখনও বন্ধ। তার চোখ ভিজে এলো। আমি আনকাকে তো বাঁচালাম, কিন্তু নিজের মানুষ কিভাবে বাঁচাব? উপরে আকাশে আনকা বাসার দিকে যাচ্ছিল। সে তার ডিম নিরাপদে রাখল এবং আবার উড়ে নিচে এলো। তার খিদে পেয়েছিল এবং সেই মরা সাপ খাওয়ার জন্য ফিরে আসছিল। কিন্তু যখন তারা নিচে তাকালো, অবাক হয়ে গেল। একটা ছোট্ট ছেলে মন খারাপ করে বসে আছে। আনকা বুদ্ধিমান ছিল, তার মনে তার ছোট বন্ধুর জন্য মায়া ছিল। আমার বন্ধু চিন্তিত, হয়তো তার আমার সাহায্য দরকার। আনকা নিচে নেমে এলো।
আয়ানের সামনে এসে দাঁড়াল। কি? আয়ান মাথা তুলল। আনকা, তুমি ফিরে এসেছ? আনকা তার ঘাড় নিচু করল এবং ডানা ছড়িয়ে দিল, যেন বলছে, এসো, আমার পিঠে চড়ে বসো, আমি তোমাকে সাহায্য করতে চাই। আয়ানের চোখ চকচক করে উঠল। সত্যি? আর তখনই তার মাথায় এক দারুণ বুদ্ধি এলো। হ্যাঁ, এটাই তো সমাধান। আয়ান জলদি করে তার ধ্বনি থেকে একটা মজবুত রশ্মি বের করল। এই রশ্মিটা সব সময় সাথে রাখত। আনকা ভাই, একটু সবুর করো, আমি তোমাকে ব্যথা দেব না, আয়ান নরম গলায় বলল। সে খুব সাবধানে রশ্মিটা আনকার গলার চারপাশে বাঁধল, ঢিলে করে, যাতে ব্যথা না লাগে। এই রশ্মিটা ছিল পথ দেখানোর জন্যে। তারপর আয়ান আনকার পিঠে চড়ে বসল। চলো রফিক, তুমি এখানে আমার অপেক্ষা করো, আমি জলদি ফিরে আসছি। আর তারপর আনকার ডানা ঝাপটে উড়ে গেল। বাহ, কত উঁচুতে! আয়ান নিচে তাকালো, মাটি অনেক দূরে ছিল। আয়ান রশ্মির ইশারা করল গ্রামের দিকে। আনকা বুঝে গেল। সে না না বলে গ্রামের দিকে ঘুরল। যখন গ্রামের মানুষ আকাশে আনকাকে দেখল, সবাই ভয় পেয়ে গেল। পালাও, আনকা আবার এসেছে, লোককথা। কিন্তু তারপর কেউ একজন চিৎকার করে বলল, থামো, দেখো, আমার পিঠে কে? ও তো আয়ান! আল্লাহু আকবার! আঙ্কার পিঠে চড়ে গেছে। সবার মুখ হাঁ হয়ে গেল। যে আঙ্কাল তাদের মারতে এসেছিল, আজ তারই পিঠে আয়ান বসে আছে। আর ঠিক গ্রামের মাঝখানে নেমে এলো আয়ান। তার পিঠ থেকে লাফ দিয়ে নেমে পড়ল। গ্রামবাসীরা ভয় পেও না, আয়ান জোর গলায় বলল। আঙ্কা এখন আমাদের শত্রু নয়, আমাদের বন্ধু। মানুষ অবাক হয়ে দেখছিল। এখন যদি তোমাদের সবচেয়ে মজবুত রশ্মিগুলো নিয়ে এসো এবং আমার সাথে চলো, আয়ান হুকুম দিল। লোকজন দৌড়ে গেল আর মোটা মোটা রশি নিয়ে এলো। ভাই নাবিল, ভাই ফাহাদ, স্বামীর ভাই, সবাই তৈরি হয়ে যাও, আয়ান বলল। আনা বাঙ্কার পিঠে চড়ল। এবার আরও কিছু লোক রশি দিয়ে সাথে এলো। আঙ্কা উঠল সোজা পাহাড়ের চূড়ার দিকে, যেখানে ঝর্ণাটা ছিল। যখন তারা পৌঁছল, আঙ্কা ওই বিশাল পাথরের কাছে নামল, যেটা ঝর্ণা আটকে রেখেছিল। আয়ান রশ্মিগুলো ওই পাথরের চারপাশে প্যাঁচালো, খুব শক্ত করে। তারপর সেগুলোর ওই এক মাথা পাহাড়ের নিচে ফেলে দিল, যেখানে গ্রামের মানুষ অপেক্ষা করছিল। ভাইরা, আয়ান উপর থেকে চিৎকার করল, এবার পুরো শক্তিতে টান নিচে। নাবি, ফাহাদ, শামির আর অন্য শক্তিশালী লোকেরা রশি ধরে টানতে লাগল। সবাই মিলে জোর লাগাচ্ছিল। আর উপরে আঙ্কা তার শক্ত মাথা পাথরে ঠেকে ধাক্কা দিতে শুরু করল। প্রথমে পাথরটা মরল না। আরও জোরে, আরও জোরে, আয়ান চিৎকার করল। নিচে মানুষ তাদের সব শক্তি লাগিয়ে দিল। উপরে আঙ্কা জোরে ধাক্কা দিল, আর তারপর করড় করে পাথর নড়ে উঠল। হয়ে গেছে, আয়ান খুশিতে চিৎকার করল। পাথরটি গড়াতে গড়াতে একপাশে সরে গেল, আর তারপর পানি। পানির তীব্র স্রোত, যেন বাঁধ ভেঙে গেল। পানি পাহাড় থেকে নিচে বইতে লাগল, নালায়।